আসসালামু আলাইকুম সবাইকে। আমি লুৎফুন্নাহার আনিকা এবং তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে সাধু ভাষা ও চলিত ভাষা রীতি নিয়ে। তো আমাদের আলোচনা শুরু করা যাক। তো সাধু ভাষা রীতি কি? তো যে ভাষা রীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু ভাষা রীতি। যেমন এক ব্যক্তির দুইটি পুত্র ছিল, এই রীতি কিন্তু শুদ্ধ লিখিত গদ্যে পরিদৃষ্ট হয়। আমরা যদি চলিত ভাষায় লিখতে যেতাম তবে সেক্ষেত্রে আমরা কিন্তু একের বদলে আমরা একজন লিখতাম, ব্যক্তির বদলে আমরা কিন্তু লিখতাম লোকের, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি, এবং এই দুইটির বদলে আমরা লিখতাম দুটি, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতাম। পুত্রের বদলে আমরা লিখতাম ছেলে, আর ছিল তো ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ঠিক এইভাবেই লিখতাম এবং এভাবেই কিন্তু আমরা মূলত বলে থাকি, যদিও আমরা এক ব্যক্তির দুইটি পুত্র ছিল এটি কিন্তু আমরা কথায় বলি না, মূলত এটি গদ্য সাহিত্যে পরিদৃষ্ট হতো। তো সাধু ভাষার জনক কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এই সাধু রীতির জন্ম কিন্তু 1800 খ্রিস্টাব্দে। এখন যদি আমরা চলিত ভাষা রীতি নিয়ে আলোচনা করতে যাই তবে এটাই মনে রাখতে হবে যে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষা রীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে, দেখা যাচ্ছে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ করে এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে, এবং এই ভাষা রীতিকে দেখা যাচ্ছে চলিত ভাষা রীতি বলা হয়ে থাকে। এই রীতি মৌখিক এবং লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় এবং আদরণীয়। যেমন একজন লোকের দুটি ছেলে ছিল, যা আমি তোমাদেরকে আগেই যখন সাধু ভাষা রীতি দেখাচ্ছিলাম তখনই কিন্তু বলেছিলাম। তো এখানে এই চলিত ভাষা রীতির সৃষ্টি হয় কিন্তু 1914 খ্রিস্টাব্দে। তো সাধু ভাষা রীতির বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করি। সাধু ভাষার রূপ কিন্তু অপরিবর্তনীয়, হ্যাঁ, অঞ্চল ভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। এই ভাষা রীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদ বিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। সাধু ভাষা রীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এই ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। সাধু ভাষা রীতি শুধু লেখায় ব্যবহৃত হয় এবং তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। আমরা যদি পরের নিয়মটা দেখি তবে সাধু ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলিত ভাষা রীতিতে যদি আমরা যাই তো সেখানে একটু দেখি যে চলিত ভাষা কিন্তু সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে আমাদের এমসিকিউ এর জন্য। তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে এবং এটি পরিবর্তনশীল। আমরা দেখতে পেয়েছিলাম সাধু ভাষা অপরিবর্তনশীল, কিন্তু চলিত ভাষা পরিবর্তনশীল। এই ভাষা রীতি ব্যাকরণের প্রাচীন নিয়ম কানুন সর্বদা ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ এই ভাষা রীতি দিয়ে। তবে আমরা দেখতে পাই যে সাধু ভাষার কিন্তু পদবিন্যাস সবকিছুই কিন্তু সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট। আর চলিত ভাষা রীতিতে অপেক্ষাকৃত দেখা যাচ্ছে সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল, চটুল এবং জীবন্ত। এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এমসিকিউ এর জন্য। বলার ও লেখার ভাষা বলে কিন্তু এ ভাষা বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ, সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী। চলিত ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আমরা দেখতে পেয়েছিলাম যে সাধু ভাষা রীতিতে কিন্তু সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয় না, কিন্তু এখানে চলিত ভাষা রীতিতে কিন্তু ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা সাধু ও চলিত রীতির পার্থক্য কিন্তু দেখব। তো সাধু ভাষা রীতি কিন্তু সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, আর চলিত ভাষা রীতি কিন্তু সর্বজন বোধ্য মুখের এবং লেখার ভাষা। সাধু ভাষা রীতি সব সময় দেখা যাচ্ছে ব্যাকরণের নিয়ম মেনে চলে, অপরদিকে চলিত ভাষা কিন্তু সবসময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। সাধু ভাষায় আমরা দেখতে পাই পদবিন্যাস রীতি কিন্তু সুনির্দিষ্ট, চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষায় দেখা যায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, অপরদিকে চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। আমরা যদি এখন এই যে সাধু ভাষা রীতি এবং চলিত ভাষা রীতির আরো কিছু পার্থক্য দেখি তাহলে দেখতে পাই যে সাধু ভাষা
বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের কিন্তু উপযোগী নয়। আর চলিত ভাষার রীতি কিন্তু দেখা যাচ্ছে বক্তৃতা, ভাষণ, নাটক এগুলোর জন্য কিন্তু উপযোগী। আবার সাধু ভাষায় কিন্তু সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে কিন্তু চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া এবং অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। সাধু ভাষা দেখা যাচ্ছে গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর। অপরদিকে চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল। সাধু ভাষা রীতি দেখা যাচ্ছে অপরিবর্তনীয়, কৃত্রিম। অপরদিকে চলিত ভাষা রীতি পরিবর্তনশীল এবং জীবন্ত। আমরা যদি সাধু ও চলিত ভাষা রীতির পার্থক্য দেখি, তো আমরা দেখতে পাই যে সাধু ও চলিত ভাষা রীতির ক্ষেত্রে বিশেষ্য পদের রূপে পার্থক্য দেখা যায়, সর্বনাম পদের রূপে পার্থক্য দেখা যায়, ক্রিয়াপদের রূপে পার্থক্য দেখা যায় এবং অব্যয় পদের রূপে পার্থক্য দেখা যায়। তো বিশেষ্য পদের রূপে কিরকম পার্থক্য দেখা যায় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। যেমন বিশেষ্য পদে সাধুতে যদি আমরা দেখি, সাধু এবং চলিত আমি কিন্তু পাশাপাশি লিখছি। আমরা যদি দেখি যে বিশেষ্য পদে আমরা যেখানে অগ্নি লিখে থাকি, সেখানে চলিততে আমরা কিন্তু লিখে থাকি আগুন। আবার এখানে আমরা যখন বিশেষ্য পদে কর্ণ লিখি, এই কর্ণকে কিন্তু চলিততে লেখা হয় কান। আমরা যদি চন্দ্র লিখি সাধুতে, তবে সেটিকে চলিততে লেখা হয় চাঁদ। এবং এই প্রত্যেকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ্য পদের একটা রূপের পরিবর্তন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা যদি এখন সর্বনাম পদের রূপে যাই, তাহলে সেক্ষেত্রে সাধু এবং চলিতর যে পার্থক্য তা যদি আমরা একটু খেয়াল করি, আমি অন্য একটা রং দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সাধুতে যখন আমরা এই লিখি, চলিততে আমরা লিখি এ। সাধুতে যখন আমরা লিখি ইহা, চলিততে আমরা লিখি এ। সাধুতে আমরা যেটাকে লিখি ইহাকে, চলিততে লেখা হয় একে। আশা করি তোমরা বুঝতে পারছো। যখন দেখা যায় সাধুতে লেখা হয় কাহাকে, সেটাকে চলিততে লেখা হয় কাকে। তো তোমরা বুঝতেই পারছো যে সর্বনাম পদভেদে কিরকম পার্থক্য তৈরি হয়। এখন যদি আমরা ক্রিয়াপদের রূপের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধু আর চলিতের, তো সেক্ষেত্রে সাধু এবং চলিত এর যে পার্থক্য তা একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমরা ক্রিয়াপদে কিরকম দেখি, যেমন ক্রিয়াপদে দেখা যায় সাধুতে যেটাকে বলা হয় আসিয়া, চলিততে বলা হয় এসে। যেখানে সাধুতে বলা হয় করিয়া, চলিততে বলা হয় করে। সাধুতে যেখানে বলা হয় যে দেখো, মনে করো পড়িব, তাহলে সেটাকে দেখা যাচ্ছে চলিততে বলে পড়ব। তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ আমরা সাধুতে দেখতে পাই না, অথচ চলিততে দেখতে পাই। আমরা যদি অব্যয় পদের রূপ খেয়াল করি, আমি এগুলো একটু মুছে দিই এবং আমরা অব্যয় পদের রূপ খেয়াল করার চেষ্টা করি যে অব্যয় পদে কিরকম পরিবর্তন সাধিত হয় সাধু এবং চলিততে। তো খেয়াল করো যে এখানে কিন্তু অব্যয় পদের ক্ষেত্রে যেমন দেখা যায় যে চলিততে যখন আমরা আজ বলি, সাধুতে সেটাকে বলা হয় অদ্য। চলিততে যখন আমরা বলি আজও, সাধুতে বলা হয় অদ্যপি। চলিততে আমরা যখন বলি কখনো, সাধুতে দেখা যায় সেটাকে বলা হয় কদাচ। এবং দেখা যাচ্ছে আমরা যেখানে চলিততে নইলে বলি, সেটাকে সাধুতে বলা হয় নচেত। আশা করি তোমরা বুঝতে পারছো যে অব্যয় পদের ক্ষেত্রেও কিরকম আমরা পার্থক্য দেখতে পাই। তো এই ছিল মূলত সাধু ও চলিত ভাষারীতির যে পার্থক্য, সেই পার্থক্য নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে।